দেখছেন এটি নিউজ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে নিত্য নতুন প্রযুক্তির কল্যাণে পুরো পৃথিবী কিন্তু এখন হাতের নাগালে চলে এসেছে এবং সেই সাথে প্রযুক্তির আমূল উন্নতির সাধনেই আধুনিকায়ন সহজ হয়ে পড়েছে। এবং বাংলাদেশের কথা যদি আমরা বলি, এখন প্রায় সব ক্ষেত্রেই আমরা ডিজিটাল হয়ে পড়েছি, সব জায়গায় ডিজিটালের সুবিধা আমরা ভোগ করছি। এই আধুনিকায়নের সবচেয়ে বড় আশীর্বাদ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সেবার উন্নয়ন। ইন্টারনেটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে আমরা যদি বলি যে পাল্লা দিয়ে বাড়ছে কিন্তু সাইবার অপরাধও বাড়ছে। নতুন নতুন সাইবার অপরাধী, এদের খপ্পরে পড়ে অনেকেই কিন্তু আর্থিকভাবে সর্বশান্ত হচ্ছেন। এবং সেই সাথে বিশ্লেষকরা কিন্তু বলছেন যে সাইবার জগতে অন্তত 7 ধরনের অপরাধী চক্র এখন পর্যন্ত বেপরোয়া রয়েছে। এর মধ্যে অপহরণকারী চক্র রয়েছে, হানি ট্র্যাপ গ্যাং, জঙ্গি, প্রতারক, স্ক্যামিং, বুলিং এবং হ্যাকার চক্র অন্যতম। এদের খপ্পরে পড়ে কেউ জড়াচ্ছেন উগ্রবাদে, এদের কেউ খপ্পরে পড়ে হারাচ্ছেন নিজের সর্বস্ব এবং সেই সাথে কেউ কেউ বেছে নিচ্ছেন আত্মহননের পথ। এই সব কিছু নিয়েই আমরা আজকে কথা বলবো আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন সাইবার ক্রাইম এবং প্রতিকার নিয়ে আজকে আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজন আমরা সাজিয়েছি। এবং এই আয়োজনে আমাদের অতিথি হিসেবে আছেন মোহাম্মদ নাজমুল ইসলাম, বিপিএম, পুলিশ সুপার, সাইবার অপরাধ তদন্ত বিভাগ, সিটিটিসি, ডিএমপি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। একদম শুরুতেই আপনার কাছে জানতে চাই, সাইবার ক্রাইম এবং সাইবার বুলিং সম্পর্কে কিন্তু জনসাধারণ যারা আছেন, বিশেষ করে একেবারেই সাধারণ মানুষ, তাদের কিন্তু খুব বেশি জ্ঞান নেই। আপনার কাছ থেকে শুরুতে এই সম্পর্কে একটু জানতে চাই। খুব ভেরি আউটসেট আমি যেটা বলতে চাই যে আমাদের দেশের প্রযুক্তিক উন্নয়নটা বেশ জ্যামিতিক হারে হচ্ছে বা আগে হয়েছে। তো যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশ যে এই স্লোগানটা বা এই ক্যাম্পেইনটা শুরু করেছি 2009 সাল থেকে, এবং আমরা এটাকে অ্যাচিভ করতে পেরেছি এবং লাস্টলি আমরা প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা এখন ট্রানজিশনে আছি টু অ্যাচিভ দ্য স্মার্ট বাংলাদেশ বাই 2041। তো আমাদের দেশের প্রযুক্তিক উন্নয়নটা এমনটা হয়েছে যে প্রত্যেকটা থানা এলাকায় ফাইবার অপটিক কেবল গিয়েছে এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত ডিজিটাল সেন্টার রয়েছে। তার মানে আমাদের দেশের ইন্টারনেট ব্যাকবোনটা রেডি। 4G চালু হয়েছে বিভিন্নখানে, 5G প্ল্যান চলছে। তো আইটি এনেবল সার্ভিসগুলো জনগণের কাছে এখন এভেলেবল হচ্ছে এবং জনগণ এটাকে এই সেবা ব্যবহার করছে। সেটা গ্রাম থেকে গ্রামান্তরে, শহরের লোকজন তো আছেই। তো এই এখন হয় কি, ইন্টারনেট যখন যত বেশি, আপনি বলেছেন যে ইন্টারনেটের প্রসার ঘটছে, যেখানে প্রসার ঘটে সেখানে বিভিন্ন এন্টিটি, বিভিন্ন অ্যাক্টরসরা সেখানে ইন্টারঅ্যাক্ট যখন হয় তখনই কিন্তু অপরাধটা তৈরি হয়। তার মানে সাইবার স্পেসে যখন মানুষ ইন্টারঅ্যাক্ট করে ঠিক ওই সময়টাতে যে ডেভিয়েশনটা আমরা খুঁজে পাই, দ্যাট ইজ সাইবার ক্রাইম। খুব স্বাভাবিক জীবনে যে ক্রাইমগুলো ঘটে, সেই ক্রাইমগুলো যদি ইন্টারনেটের মাধ্যমে হয় এবং ইন্টারনেটকে ব্যবহার করে হয় বা ইন্টারনেট আধারের মধ্যে সংঘটিত হয়, সেটাকে আমরা টিপিক্যালি খুব সাধারণ সেন্সে সাইবার ক্রাইম বলি, বা প্রাযুক্তিকভাবে বলতে গেলে ভিন্নতা। বাট আমার যারা দর্শক বা যারা শুনছেন তাদের জন্য আমার কাছে এটাই কথা যে ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যম বা ইলেকট্রনিক মাধ্যম, এই মাধ্যম ব্যবহার করে যে অপরাধ করা হয় সেটা সাইবার ক্রাইম। এবং আপনি একটু আগে 7টা কথা বলেছেন, হয়তো 7টা বা 6টা বা 10টা হোয়াট এভার, 7টা একটা আপনি মোটামুটি একটা টাইপ বলেছেন। এই টাইপের কাজগুলো যেগুলো ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে সেগুলো সাইবার ক্রাইম। আচ্ছা, সাইবার ক্রাইমের শিকার হলে মানুষ আসলে কোথায় যাবে? খুব শেষের প্রশ্ন আপনি আগে করে ফেলেছেন। আচ্ছা, সমস্যা নাই, আমরা কথা তো বলছি, শেষ হোক শুরু হোক, মানুষ তো শুনবেই। সাইবার ক্রাইম, যে কোনো ক্রাইমের শিকার হলে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন যেটা বলেছে যে ল এনফোর্সমেন্ট অথরিটি তারা এটা দেখবে। এবং যারা ক্রিমিনাল জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট আছে, কোর্ট আছে এবং পুলিশ আছে, তারাই হচ্ছে এটা হলো সোল অথরিটি বা কম্পিটেন্ট অথরিটি টু লস কেসেস, মেবি জিডি, হোয়াট এভার। সো সেই আলোকেই বলতে চাই যে মানুষের যে কোনো অপরাধের শিকার, ইনক্লুডিং সাইবার অপরাধ, সবার ফার্স্ট কাউন্টার হচ্ছে থানা। যদি কোনোভাবে থানাতে না হয়, সামহাউ আইনের ব্যত্যয় অথবা আইনের কোনো যদি কোনো প্রভিশন থাকে, সেক্ষেত্রে হয়তো বা কোর্টের দ্বারস্থ হতে পারে। বাট প্রাথমিকভাবে আমি বলবো যে কোনো সাইবার অপরাধের শিকার হলে তারা নিকট থানায় রিপোর্ট করবে। এবং এই রিপোর্টটা অনেকেই সেটিবোধ করে, তারা থানায় যেতে চায় না বা যাচ্ছে না, এমনটা না। কিন্তু আমরা মনে করি থানায় রিপোর্ট করবেন। থানায়, এটা আবার আমি বলি যে থানায় রিপোর্ট করলে যে আপনি সঠিক প্রতিকার পাবেন তা নাও হতে পারে, কারণ থানার সব অফিসাররা এখনও সাইবার বিষয়ে অতটা প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হয়ে ওঠেনি। তো সেক্ষেত্রে আমাদের কমিশনার মহোদয়, আমাদের আইজিবি মহোদয়, আমাদের এসবির প্রধান মনিরুল ইসলাম স্যার,
তাদের যে এই পুলিশ লিডারশিপ তারা একটা অ্যারেঞ্জমেন্ট করেছে যে থানাতে কোনো প্রবলেম লজ করলে সেটা যেন অটোমেটিক্যালি অন্য টিম দেখে। সেই টিমটা হচ্ছে সাইবার ক্রাইম টিম। যে টিমটা ঢাকায় ডিবি প্রাঙ্গণে এখানে 3টা ডিভিশন কাজ করে। এই 3টা ডিভিশনে যে কোনো একটা ডিভিশন ঢাকার মধ্যে হলে তারা দেখছে, ঢাকার বাইরে হলে পিএসকিউতে পুলিশ হেডকোয়ার্টার্স একটা আছে, সাইবার সাপোর্ট ফর দ্য উইমেন, সিআইডি আছে, পিবিআই আছে, বিভিন্নখানে যাবে। বাট ফার্স্ট কন্ট্যাক্ট শুড বি থানা। সেখানে হয় জিডি বা এফআইআর, যে কোনো একটা কিছু হবে। তো সেই জিনিসটা থানা যদি কোনোভাবে সাপোর্ট দিতে পারে ইটস ওয়েল, যদি না পারে সেক্ষেত্রে থানাই আমাদেরকে সাজেস্ট করে বা ভিকটিমও আমাদের কাছে আসে, তখন আমরা কেসটা বা জিডিটা বা অভিযোগটা টেক ওভার করি, করে আমরা রেসপন্ড করি। অ্যাপার্ট ফ্রম দ্যাট ভিকটিম কিন্তু ডাইরেক্টলি আমাদের কাছেও আসতে পারে। ডিবি অফিসের যে সব সাইবার ক্রাইম নিয়ে যারা কাজ করছে তাদের ডিবি অফিসের প্রাঙ্গণে সিটিটিসি এবং ডিবি মিলে যে ইউনিটগুলো কাজ করছে, সেই ইউনিটগুলোর যে কোনো ইউনিটের কাছে এসে বা যে কোনো টিমের কাছে এসে অভিযোগগুলো ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আচ্ছা, আপনি বলছিলেন যে আসলে আমি শেষের প্রশ্নটা আগে করে ফেলেছি। মানুষের কাছে সাইবার ক্রাইম বলতে বা সাইবার বুলিং বলতে কিন্তু মানুষের প্রথমে এখন যারা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন তারা অধিকাংশই হচ্ছে তরুণ, এবং তাদের মধ্যে একটা ম্যাক্সিমাম অংশই হচ্ছে নারী, যারা সবচেয়ে বেশি সাইবার বুলিং এর শিকার হয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের ক্ষেত্রেই আসে যে আমরা আসলে কোথায় যাব প্রথমে, তারা কিভাবে বুঝবে আসলে কোন পুলিশের কোন বিভাগটা আসলে এই নিয়ে কাজ করছে, আপনারা সচেতনতা কিভাবে বাড়াচ্ছেন? আচ্ছা, এটা নিয়ে আমি বলছি যে হ্যাঁ, আমি শুরু করি এটা দিয়ে যে কারা বেশি অপরাধের শিকার। আমার কাছে বা আমাদের অফিসে যদি ডেইলি 30টার মতো অভিযোগ আসে, তার মধ্যে 80% অভিযোগ থাকে হচ্ছে ফ্রম দ্য উইমেন, নারীদের থেকে। এবং ইন্টারেস্টিংলি এই 80% উইমেনদের মধ্যে আবার 60 to 70% টিনেজার্স, মেয়েরা যাদের এইজ রেঞ্জিং 16 to 22 এই বয়সের, জাস্ট ইন্টার পড়ছে বা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে তারা। বাট একটু বড় হয়ে গেলে তারা বুঝে ফেলছে, তারা শিকার হচ্ছে না, বাট ছোটরা বেশি শিকার হচ্ছে। তো এইটা একটা পরিসংখ্যান আমি মেয়েদের ক্ষেত্রে বললাম যে মেয়েরা বেশি ভিক্টিমাইজড হচ্ছে। আবার এই ভিক্টিমাইজড হওয়া মেয়েদেরগুলোর মধ্যে মোস্টলি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, যে হয়তো বা এক্স বয়ফ্রেন্ড কর্তৃক ছবি ভাইরাল করা বা কোনো স্ট্রেঞ্জার্স কর্তৃক ফেক আইডি তৈরি করে বাজে কথা ছড়ানো, অথবা অ্যাকাউন্ট কম্প্রোমাইজ করে নেওয়া, অথবা কখনো কখনো আর্থিক জালিয়াতির শিকার হওয়া। আবার অনেক সময় এটাও দেখেছি আমরা যে শুধু মহিলারা যে যৌন হয়রানির শিকার হচ্ছে অথবা সাইবার স্পেসে বুলিংয়ের শিকার হচ্ছে শুধু তা না, তাদের আর্থিক ক্ষতিরও বিষয় আছে। অনেক গার্মেন্টস কর্মী আছে আমাদের মেয়েরা, যাদের হয়তো মাসিক বেতন 10, 15, 20 হাজার টাকা এরকম, বিকাশে টাকাটা আসছে বা নগদে আসছে, প্রতারক চক্ররা সেই টাকাটাও মেরে দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু নারীরাও ভিক্টিমাইজ হচ্ছে। তো ওই আর্থিক প্রতারণা থেকে শুরু করে সাইবার বুলিং বা সাইবার স্পেসে পর্নোগ্রাফিক ইস্যুস নিয়ে অথবা মানহানির ইস্যুগুলো থাকে, এই অপরাধগুলো সবচেয়ে বেশি হচ্ছে এখন। তো এই অপরাধগুলো ঢাকাতে একসময় খুব বেশি হতো, 18, 19, 20, 21, 22। এখন এই অপরাধগুলো ঢাকাতে আমরা মোটামুটি কন্টেইন করে ফেলেছি। বাট সাইবার ক্রাইম ইজ লাইক এ ওয়েভ, যে আপনি পুকুরের মাঝখানে একটা ঢিল ছুড়লে ওয়েভের মতো আস্তে আস্তে ছড়ায় যায়। তো এখন পঞ্চগড়ে এই ক্রাইমটা শুরু হয়েছে, রংপুরে শুরু হয়েছে, দিনাজপুরে শুরু হয়েছে, সাতক্ষীরায় শুরু হয়েছে। তো সাতক্ষীরার জন্য আমরা তো ঢাকার পুলিশ, আমরা ঢাকায় কাজ করছি, সাতক্ষীরার পুলিশের জন্য প্রিপারেডনেসটা একটু স্লো আমি মনে করি। তো সেক্ষেত্রে আমাদের বর্তমান লিডারশিপ, পুলিশ লিডারশিপ, বর্তমান মন্ত্রণালয় তারা একটা প্ল্যান করছে যে সারা দেশেই যেন সাইবার পুলিশিং সেবাটাকে ছড়িয়ে দেওয়া যায়। তো সেক্ষেত্রে আপাতত আমরা যেটা করছি, প্রত্যেক থানা থেকে আমরা 2 জন করে অফিসার সাইবার বিষয়ে সেন্সিটাইজড করছি, প্রশিক্ষিত করছি। বাট এটা সমাধান নয়। সমাধান হলো সেটাই যে সারা দেশের জন্য একটা সেপারেট পুলিশের অধীনে আইজিপির অধীনে একটা সেপারেট একটা ইউনিট হওয়া দরকার, সাইবার পুলিশ ইউনিট। তো সেটার জন্য পুলিশ লিডারশিপ এখন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা দে হ্যাভ দ্য কিন ইন্টারেস্ট ইন ডেভেলপিং সাচ এ টিম, সাচ অ্যান ইউনিট। সেই ইউনিটটা যদি তৈরি হয়ে যায় তখন আমি মনে করি যে সেবাদানটা মানুষের আরও দোরগোড়ায় চলে যাবে। এখন যখন আসছে, তবে আপনার প্রশ্নটা যেটা বলতে পারি, বর্তমান সময়ে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রাইমটা বেশি হয়, বাট সামাজিক যোগাযোগ মাধ্যমেই আছে এর তরিকা যে কোথায় গেলে আপনি সেবাটা পাবেন। সেক্ষেত্রে আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে, যেমন আমাদের পেজ আছে সাইবার ক্রাইম ডিভিশন বা ডিবি সাইবার, সিআইডি সাইবার, সাইবার সাপোর্ট ফর দ্য উইমেন। এই টার্মগুলো লিখে ফেসবুকে সার্চ দিলে ইউ উইল ফাইন্ড এ লট অফ পেজেস। তাদের কাজগুলো আসলে কিভাবে করা হয়? হ্যাঁ, ওই পেজগুলোতে গেলে তখন দেখা যাবে যে সেখানে ফিজিক্যাল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস আছে, মোবাইল নাম্বার আছে। তখন সেখানে ডাইরেক্টলি ফোন দিবে। আপনি একটু আমাকে বলছিলেন যে হটলাইন নাম্বারের কথা বলবো, হ্যাঁ 999 তো আছে, 999 ফোন করলেও তারা আমাদেরকে রাউটিং করে দেবে, এখানে চলে আসবে। বাট আমাদের তো পেজে গেলে আপনি আমার ফিজিক্যাল অ্যাড্রেস পাচ্ছেন, ইমেল পাচ্ছেন, সেখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে। তো ডাইরেক্টলি আপনি পেজ থেকে খুঁজে নিচ্ছেন যে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন লিখে সার্চ দেন, দেখবেন যে আমার পেজ চলে আসছে, ওখানে মোবাইল নাম্বার আছে, কল দেয়ার and they will give you the guidelines, go to থানা, lodge a GD, come here and we'll respond. And ঠিক সেম একইভাবে আছে ডিবিরও আছে। আবার সিআইডি সাইবার পুলিশ সেন্টার, সিআইডি
সেখানেও আপনি সাপোর্ট পাচ্ছেন। তো আমাদের সোশ্যাল মিডিয়ার পেজগুলো আছে। আমাদের দর্শকদের নিশ্চয়ই আরও জানার আগ্রহ আছে আসলে সাইবার ক্রাইম সম্পর্কে, এবং সেই সম্পর্কে তাদের প্রতিকার সম্পর্কেও তারা অবশ্যই জানতে চায়। আমরা এই বিষয়ে আরও কথা বলবো, তবে তার আগে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে দর্শক একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। আমরা একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকে আমরা সাইবার ক্রাইম এবং তার প্রতিকার সম্পর্কে আমাদের অতিথির সঙ্গে কথা বলছিলাম। আমরা বিরতির আগে আসলে কথা বলছিলাম বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম এবং তার আসলে হেল্পলাইন সম্পর্কে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন কী ধরনের সহায়তা আপনারা দিচ্ছেন। বিশ্লেষকরা যে 7 ধরনের বা তার বেশি আসলে অপরাধগুলো এখন পর্যন্ত সাইবার ক্রাইম হিসেবে অভিহিত হচ্ছে, তার মধ্যে হানি ট্র্যাপ একটা, এই সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। হানি ট্র্যাপটা আসলে আমি গত 5-6 মাস থেকে খুব বেশি এক্সপিরিয়েন্স হচ্ছি। আমার দেশে এ পর্যন্ত 20,000-এর বেশি মানুষ হানি ট্র্যাপের শিকার হয়েছে, এবং সবগুলোই একটা ভারতীয় নাম্বার থেকে। তো আমরা চক্রটাকে মোটামুটি চিহ্নিত করতে পেরেছি, এবং অচিরেই আমরা ব্যবস্থাও নিচ্ছি। আমরা ইতিমধ্যে এই চক্রের সঙ্গে যুক্ত যারা বাংলাদেশের সঙ্গে যুক্ত, বাংলাদেশের বিভিন্ন পার্টে আছে, বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে, তাদেরকে আমরা 11 জনের মধ্যে গ্রেপ্তার করেছি। কিন্তু যে মূল ব্যক্তি এখন ইন্ডিয়াতে আছে, এবং তাকে শনাক্ত করার চেষ্টা চলছে, যেটা আমি এত ডাইরেক্টলি এখানে বলবো না এখানে, কারণ যেহেতু তদন্ত এখানে চলমান রয়েছে, আমরা তাকেও গ্রেপ্তারের জন্য করছি। তবে আমি যারা শুনছেন এখানে সবার জন্য একটা সোজা কথা, যে ভারতীয় কোনো আইডি, ধরেন যে রিয়া চৌধুরী অথবা কোনো ডক্টরস নামে বা কোনো গোয়েন্দা সংস্থার বা পুলিশের কাজ করে, বা এমন কোনো নার্স আপনাকে এইভাবে যদি কোনো ফেসবুকে রিকোয়েস্ট দেয়, আপনি না চিনে অ্যাড হবেন না। অ্যাড হলেও ট্রাই করবেন বুঝতে সে ফেক কিনা। আবার এরপরে যেটা হবে যে আপনাকে ফেসবুক আইডি থেকে তার একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আপনার একটা ভিডিও কল দেবে। আপনার দোষ আছে কি না সেটা আপনি ভালো বুঝবেন, কিন্তু সে ওই প্রান্ত থেকে কাপড় খোলা শুরু করবে। কাপড় টাপড় খুলে সে একটা ভিডিও করে ফেলবে এবং বলে ফেলবে যে আপনার আদেশে বা আপনার আহ্বানে সে কাপড় খুলছে, এবং আপনারও একটা ছবি সুপার এডিট করে একসঙ্গে লাগিয়ে একটা ভিডিও বানাবে। ভিডিও বানিয়ে সে ফেসবুকে আপনার যে ক্লোজ বাডিজ আছে বা ক্লোজ ফ্রেন্ডস বা আপনি কোথাও জব করেন সেগুলো খুঁজে বের করে সেখানে সেটা পৌঁছে দেওয়ার কথা বলে ব্ল্যাকমেইল করে থাকবে। এবং এই ব্ল্যাকমেইল চক্রটা করে হলো একজন না, মিনিমাম 8-10 জন করে, একই আইডি থেকে 8-10 জন চ্যাট করে বিভিন্ন সময়, আপনাকে অস্থির করে ছাড়বে এবং টাকা দেওয়ার জন্য চাপ দিবে, এবং আপনাকে ভয় দেখানোর জন্য 2 জায়গায় ভিডিওর স্ক্রিনশট পাঠাবে বলেও আপনাকে বলবে। আপনার জন্য থাম্ব রুল যে আপনি টাকা দিবেন না। ওয়ান্স আপনি টাকা দিচ্ছেন তার মানে তারা বুঝে ফেলবে যে আপনি ভয় পাচ্ছেন এবং আপনাকে তারা ট্র্যাপ করে ফেলেছে। টাকা দিবেন না, আপনি সোজাসুজি প্রথমত কথা যে এমন আইডির সঙ্গে বন্ধুত্ব করবেন না, এবং কেউ ভিডিও কলে আসলে ভিডিও কলে আপনি আসবেন না। ভিডিও কলে আসলেও আপনি আপনার জায়গা থেকে আপনি অফ করে রাখবেন, তাকে দেখবেন, বুঝবেন সে কে। যদি সে কোনো অপশন কিছু করা শুরু করে তাহলে আপনি অবশ্যই ভিডিও কল থেকে বেরিয়ে পড়বেন। এটা আর যদি কখনো এমনটা হয়েই যায় যে ভিডিও কলটা সে করিয়ে ফেলেছে, সে তার নেকেড বডি দেখিয়েছে ভিডিও কল, কিন্তু আপনি কখনো এই নেগেটের সঙ্গে যুক্ত হবেন না, হলেই আপনি ট্যাপড হয়ে যাবেন এবং আপনি ব্ল্যাকমেলের শিকার হবেন। আর যদি এমনটা শিকার হন তাহলে আপনার জন্য সোজা কথা যে আপনি স্টেট থানায় যাবেন, জিডি করবেন, এবং টাকা যদি কখনো চায়, টাকা কই চাচ্ছে, আপনি কোনো একটা নাম্বার, বিকাশ, নগদ হোক বা ব্যাংক অ্যাড্রেস হোক, আপনি নিলে সেগুলো শেয়ার উইথ সাইবার পুলিশ এটা। তবে এটা আপনি মনে করবেন যে আপনি ফেসবুক আইডিটা কয়েকদিন রাখবেন একদম ডিসেবল করে, যাতে কোনোভাবেই আপনার বন্ধুদের সঙ্গে সে রিস্ক করতে না পারে। আর আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনাকে যোগাযোগ করবে আপনি ব্লক করে দেবেন, এবং আপনি হোয়াটসঅ্যাপ কোনদিন চালাবেন না। তাহলে আপনি ডিস্টার্ব হবেন না, মেন্টালি আপনি কুল থাকবেন, এবং 2 দিন পরে সে চলে যাবে। আমি এটা কেন বলছি এই কথাটা, যে কারণ সে আপনার শত্রু না, আপনাকে টার্গেট করে স্পিয়ার হেড টার্গেট করে আপনার ক্ষতি করছে এমনটা না। সে হলো আপনার একটা ক্লায়েন্ট, আপনার কাছ থেকে যা পারে 10 টাকা 20 টাকা থেকে শুরু করে 10 কোটি পর্যন্ত যা পায় সে তাই নেবে। অতএব আপনি টাকা দিবেন না, টাকা দিলে আপনি ট্র্যাপে পড়বেন। আর যেহেতু তার উদ্দেশ্য আপনাকে ট্র্যাপে ফেলে টাকা নেওয়া, আপনার ক্ষতি করার উদ্দেশ্য না। অতএব আপনি যদি কোনোভাবে স্ক্যাপ করতে পারেন, দ্যাট ইজ মুনশিয়ানা, সেটাই ভালো হবে। আপনি স্ক্যাপ করার চেষ্টা করেন, আপনি ভয় পাবেন না। এবং
সাইবার পুলিশকে জানাবেন। সাইবার ক্রাইম যে আসলে কতটা ভয়াবহ হতে পারে তারই একটা উদাহরণ আসলে আপনি আমাদের দর্শকদের বলছিলেন এবং তার প্রতিকারও আপনি বলে দিলেন। নিশ্চয়ই আমাদের দর্শকরা এই প্রতিকারটি জেনে নিয়েছেন। আমরা একটু আসতে চাই যে সাইবার ক্রাইম আসলে এখন যে হারে বাড়ছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আমরা যেগুলোকে চিনি যে ফেসবুক, টুইটার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, তারা কি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিকঠাক সহায়তা করছে কিনা? অ্যাকচুয়ালি সহায়তা করছে বলতে করছে বললেও ভুল হবে, করছে না বললেও ভুল হবে, মাঝামাঝি পর্যায়ে একটা আছে। তো আপনি মনে একটা ফেক আইডি বিষয় নিয়ে কনসার্ন, যে ফেক কন্টেন্ট নিয়ে, যেমন ইউটিউবে ফেক কন্টেন্ট অথবা ফেসবুকের ফেক আইডি নিয়ে ডিস্টার্ব করা, এগুলো। তো ফেক আইডির ক্ষেত্রে আমি পরামর্শ দেই, আগে বলে নেই এটা, তারপরে আমি যাচ্ছি আমাদের ল এনফোর্সমেন্ট ইস্যু নিয়ে, যে ফেক আইডির ক্ষেত্রে আপনি সবার আগে ফেক আইডিটার লিঙ্কটা কপি করে রাখবেন প্রথমত। দ্বিতীয়ত কিছু স্ক্রিনশট তুলে রাখবেন, যে স্ক্রিনশটগুলো সেই ফেক আইডির অপরাধকে প্রমাণ করে, যে আপনাকে নিয়ে কি অপরাধ করছে সেগুলো মোটামুটি 5-6 স্ক্রিনশট রাখবেন এবং ফেক আইডির লিঙ্কটা রাখবেন এটা। তারপরে থানাটা জিডি করবেন। জিডি করার পরে আমাদের অফিসে আসলে আমরা ফেসবুকের সঙ্গে যোগাযোগ করে, ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করেছে বলে বা সে অপরাধ করছে বলে আমরা ফেসবুকের কাছ থেকে ডাটা পাবো, এবং ফেসবুক আমাদের ডাটা দেয়। এক্ষেত্রে আমি যেটা আপনি বলছিলেন যে ল এনফোর্সমেন্টকে ডাটা দেয় কিনা, হ্যাঁ, ফেসবুক ডাটা দেয় এবং ইউটিউবও ডাটা দেয়, যে এটা ফেক কোনো কিছু হলে, যদি পর্নোগ্রাফিক হয়, জঙ্গিবাদ হয়, লাইভ থ্রেট হয়, এগুলো হলে অবশ্যই ডাটা দেয়। সেই ডাটাগুলো পেলে আমরা আইপি পাই, আইপিগুলো অ্যানালিসিস করে আমরা পিন পয়েন্ট করতে পারি যে পিছনে যে ফেক আইডি বা ফেক কন্টেন্ট বানিয়েছে কে, তাকে পাই আমরা, দেন পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলবে। অপরাধীদের বেশিরভাগ আসলে কোন বয়সের হন? অপরাধীদের বয়স আমি মোস্টলি পেয়েছি টিনস, 16, 17, 18। অনেকেই আছে যে মনে করে যে অন্যের একটা আইডি হ্যাক করা এটা একটা ফ্যান্টাসি, বা অনেকেই কৌতূহলবশ করে ফেলে, বা পরে বুঝে ইটস এ ক্রাইম, এবং কাউকে হ্যারেস করাটা ক্রাইম। যেমন আমাদের 90s বা 80s কোনো একটা মেয়ে দেখলে শীষ দেওয়াটা মনে করতো বাহাদুরি, অথবা মেয়েদের সামনে গিয়ে সিগারেট খাওয়া বাহাদুরি ছিল, কিন্তু ওটা তখনও ক্রাইম ছিল, কিন্তু মাথায় ওটা কাজ করতো না। আপনারা গান শুনে থাকবেন যে 90s বিখ্যাত গান যে মেলায় যাই রে গানে আছে, ললনাদের রেহাই নাই। তো ললনাদের রেহাই নাই হবে কেন? ললনারাও তো ছেলেদের ডিস্টার্ব করতে পারে, কিন্তু ললনারাই রেহাই নাই, মানে তারাই বিপদ পড়ছে। এটা একটা সামাজিক আবহ, তো ওইটার সময় ছিল, কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে আসতে চাই যে না, এটা এমনটা নয়। তো সেটা তখন ক্রাইম ছিল, এখনও ক্রাইম এটা। তো কিন্তু আমরা অনেক সময় বুঝি না, কিন্তু এখনকার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ফেসবুকের যে ক্রাইমগুলো হচ্ছে, অনেক ছেলে মেয়েরাই যে কাউকে নিয়ে পোস্ট দিচ্ছে, এটা বুঝেই না যে ক্রাইম। তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হচ্ছে, অনেকেই কৌতূহলবশ ক্রাইম করছে, না বুঝে ক্রাইম করছে। তো ল বিষয়ে সেন্সিটাইজ করাটা ইম্পর্টেন্ট, সেটা গার্জিয়ান, পুলিশ অথবা টিচার্স। তো সে কারণে আমি সবসময় বলি যে সাইবার ইথিক্স, ডুজ অ্যান্ড ডোন্টস ওভার দ্য সাইবার স্পেস বিষয়ে সমাজ বিজ্ঞানে অ্যাটলিস্ট দূরে চ্যাপ্টার থাকা দরকার আছে। আচ্ছা, ইউটিউবে আসলে কারো নামে মিথ্যা তথ্য এবং ছবি সহকারে ভিডিও কন্টেন্ট বানানো হয়, এই প্রসঙ্গে আসলে ভুক্তভোগী যারা আছেন তারা কি করবেন? ইউটিউব হোক আর ফেসবুকই হোক, যেখানে মিথ্যা তথ্য, এটা তো একটা ক্রাইম। সো ক্রাইম হলো সেটা 24 ধারা। এবং বিদেশে বসে যারা আসলে বিদেশে যারা বসছে, তো হ্যাঁ, বিদেশি বেশি সবচেয়ে বেশি করছে, কিছু নাম তো সবাই জানি আমরা। আই ডোন্ট নো যে তারা আসলে কোন সেন্সে করে, তারা লিবার্টি অফ স্পিচকে সমর্থন করে নাকি মানুষের সম্মানবোধকে সমর্থন করে আমি জানি না, তারা কোনো ফিলোসফিক্যাল পার্সপেক্টিভই পড়ে না। আমার মনে হয় যে মানুষের চরিত্রগত, ব্যক্তিগত যে ওয়ার্ড্রোপের খবর বা ড্রয়িং রুমের খবর নিয়ে সাংবাদিকতা, আমি মনে করি না যে এরা আসলে ননসেন্স, সাংবাদিকতা জানে কিনা। হ্যাঁ, অবশ্যই ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, এমন হলে অবশ্যই আমরা মামলা করতে পারি, আমরা একটা ওয়ারেন্ট নিয়ে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে চাইতে পারি, এবং ইন্টারপোলের মাধ্যমে অ্যাটলিস্ট যদি একটা, যেমন মধ্যপ্রাচ্যে প্রচুর লোকজন আছে যারা এদেশের মেয়েদের ডিস্টার্ব করে, টাকা পয়সা কিছু দেয়, পরে একটা ছবি টবি চায়, পরে মেয়েদের ব্ল্যাকমেল করে, যখন মেয়েরা জানে যে সেটা বিবাহিত, সে তাও এমন করছে, মেয়েটা নিজেকে সরাতে চায়, তখন এক্ষেত্রে আমরা সে দেশের পুলিশের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করি, থ্রো ইন্টারপোল, থ্রো এনসিবি ইন হেডকোয়ার্টার্স। তো এই কাজগুলো করি আমরা, এবং অ্যারেস্ট না করা গেলেও থামানো যায় যখন তাকে সে ভয় পায়, একটা রেসপন্স পায় ফ্রম পুলিশ, ফ্রম দ্য এম্বাসি অফ বাংলাদেশ, সেই দেশের। ধরেন যে কাতারের একটা ছেলে ড্রাইভিং করে, সে একটা বাংলাদেশের মেয়েকে ডিস্টার্ব করছে, তাহলে আমি কাতারে যে বাংলাদেশের কনসুলেট আছে, আমি সেখানে একটা মেইল করলাম যে এই ছেলেটার পাসপোর্ট নাম্বার এইটা, তাকে একটু ডেকে একটু বলে দেন যে তার ক্রাইমটা এইটা। সে যদি সেখানকার যদি কোনো পলিটিক্যাল উইংয়ের লোক তাকে ডেকেও বলে যে তোমার বিরুদ্ধে এটা হয়েছে বা হচ্ছে, তুমি পরবর্তীতে পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেলে, পাসপোর্ট করতে গেলে কিন্তু এই রিপোর্টটা তোমার জন্য সমস্যা, পাসপোর্ট না পেলে কিন্তু তুমি আবার থাকতে পারবে না। তো এই ছোট্ট একটা মেসেজ আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, এবং আপনার কাছ থেকে কিন্তু সাইবার ক্রাইম এবং তার প্রতিকার সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি, এবং আমাদের দর্শকরাও নিশ্চয়ই অবগত হয়েছেন, এবং সেই প্রতিকাররাও তারা নিশ্চয়ই নিজেদের মাধ্যমে বা নিজেরা সচেতন থেকে বেছে নেবেন। একদম শেষে আপনার কাছে আমার প্রশ্ন, যে সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো আমরা ব্যবহার করে থাকি, তার নিরাপদ রাখতে আসলে আমরা কি করতে পারি?
অবশ্যই নিজের কন্টেন্টগুলো নিজের নিরাপদ রাখতে হবে। আর আমাদের তো পুলিশের পক্ষ থেকে আমরা সাইবার অ্যাওয়ারনেসমূলক কথা বলছি, তো সেক্ষেত্রে নিজের ফেসবুক আইডি বা অন্যান্য যে কোনো যে হোয়াটসঅ্যাপ আছে সবগুলোতে এখন মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশনের কথা বলা হয়ে থাকে, যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2 মানে মাল্টি, সো 2, 3rd, 4th হোয়াটএভার। সো মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ফেসবুকে আছে, ইউটিউবেও আছে, ইউটিউব মানে জিমেইলেও আছে, আবার হোয়াটসঅ্যাপেও আছে। তো আমি সবার জন্য আহ্বান জানাবো, সবাই চেক করবেন তার সেটিংসে গিয়ে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এইটা চালু করার জন্য। কারণ আপনার ক্রেডেনশিয়াল চুরি হতে পারে ফিশিং লিঙ্কের মাধ্যমে, অন্য যে কোনো উপায়ে, কিন্তু 2 ফ্যাক্টর থাকলে তাহলে আপনি কম্প্রোমাইজড হবেন না, এটা আপনার জন্য। আর দ্বিতীয় কথা হলো যে সাইবার স্পেসে আপনি কি করবেন কি করবেন না এই বিষয়ে মিনিমাম জ্ঞানগুলো নিজে জানবেন, নিজের পরিবারকে জানাবেন, এবং বিশেষ করে যারা প্যারেন্টসরা শুনছেন, প্যারেন্টাল কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট, যে আপনার ছেলেমেয়েরা ওভার দ্য ইন্টারনেট কী করছে আপনার খবর রাখা দরকার আছে। যে কারণ এখন আমরা দেশের কনসার্ন দুটোই, একটা হলো পর্নোগ্রাফিক আসক্ত হয়ে যাওয়া, আবার ইয়াবা আসক্ত হয়ে যাওয়া, আবার খুব বেশি নামাজ কালাম পড়ছে বা জঙ্গিবাদে যুক্ত হয়ে যাওয়া, দুটোই আমাদের জন্য বড় কনসার্ন। হ্যাঁ, অবশ্যই নামাজ কালাম পড়বে, এরা তো বা ধর্মকর্ম করবে, এটা আমাদের অবশ্যই আবহমান কাল ধরে আমরা ইসলামের সঙ্গে আছি, সেটা করবে, কিন্তু অতিমাত্রায় অতি চরমপন্থায় সব কিছুই খারাপ। তো সেক্ষেত্রে ছেলে মেয়েটা ইন্টারনেট দেখে কোনো চরমপন্থার সঙ্গে যুক্ত হচ্ছে কিনা এটা আপনার বড় কনসার্ন, আবার ইন্টারনেট দেখে সে নষ্ট হয়ে যাচ্ছে কিনা বা খারাপ কোনো গ্রুপের সঙ্গে যুক্ত হচ্ছে কিনা, যেখানে নেশা এডিক্ট হওয়ার সম্ভাবনা, বা ড্রাগসের সঙ্গে যুক্ত হচ্ছে কিনা, বা পর্নোগ্রাফিক। তো প্যারেন্টস দরকার আছে, এবং টিচাররা যারা শুনছেন তাদেরও উচিত প্রত্যেক সপ্তাহে একটা করে সেশন নেওয়া, যে এবং ছেলেমেয়েদের সঙ্গে খোঁজখবর নেওয়া, বলা আমরা ভালো কথা বলতেই থাকি, ভালো কথা যদি বাতাসের মধ্য দিয়েও চলে গিয়ে অন্য কেউ শুনে বুঝে যদি ভালো হয়, তার যা বা তার রিটার্ন অবশ্যই আমরা যারা আজকে এখানে কাজ করছি, এখানে ক্যামেরাম্যান, আপনি, আমি, সবাই আমরা সেটা একটা উপকৃত হবো। এবং আমরা চাই যে একটা সাইবার রিজিলিয়েন্ট বাংলাদেশ তৈরি করতে চাই আমরা, এবং সেই প্রয়াসের সাথে আপনাদের সারথি পেয়ে আমি অত্যন্ত খুশি বোধ করছি। থ্যাংক ইউ। অবশ্যই আমরাও আনন্দিত যে আপনি আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে কিছুটা সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে আমরা সাইবার ক্রাইম এবং তার প্রতিকার নিয়ে কথা বলছিলাম, এবং এই নিয়ে কথা বলার জন্য আজকে অতিথি হিসেবে আমরা পেয়েছিলাম মোহাম্মদ নাজমুল ইসলাম বিপিএমকে, পুলিশ সুপার, সাইবার অপরাধ তদন্ত বিভাগ, সিটিটিসি, ডিএমপি। এবং আজকের এই হ্যাপেনিং পয়েন্ট প্রোগ্রাম শেষে এতটুকুই বলতে পারি যে সাইবার ক্রাইম সম্পর্কে নিশ্চয়ই আপনারা সচেতন থাকবেন, এবং সেই অনুযায়ী নিশ্চয়ই আপনার প্রতিকারটাও নিজেরাই খুঁজে নেবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আগামী হ্যাপেনিং পয়েন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের হ্যাপেনিং পয়েন্ট আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।